দেশের কয়েক জেলাতে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, তর্কে বিতর্কে যেন ফ্যাসিবাদ সুবিধা না পায় সতর্কবার্তা তারেক রহমানের। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবে। 28 ফেব্রুয়ারি মানিক মিয়ায় আত্মপ্রকাশ করবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল, হাজারো শহীদের রক্তে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত দেশ গঠনের লক্ষ্য। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার ফাঁসামির দণ্ডপ্রাপ্ত মুনতাসির কারাগার থেকে পালিয়েছে। হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ, মামলার রায় যে কোনো দিন। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য, দুই প্রতিবেশীর জন্য ক্ষতিকর মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের সাথে সম্পর্ক বজায় রক্ষায় গুরুত্ব পাবে দেশের স্বার্থ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. দীর্ঘ 19 বছর পর গোপালগঞ্জে জেলা সমাবেশ করল বিএনপি। একই দিন নেতাকর্মীদের সমাবেশ হয়েছে খুলনাতেও। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। সেই সাথে দেশ এবং জনগণের ক্ষতি হয় এমন কিছু করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেড় দশকেরও বেশি সময় পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই আয়োজন ঘিরে গেল কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি, দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। সম্মেলনের প্রথমার্ধে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে চেষ্টা করতে হবে যেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরে আসে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। স্বৈরাচার হটানোর লড়াইয়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অযাচিত তর্ক বিতর্ক করতে গিয়ে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষার লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে, সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন তারেক রহমান। জোর দেন দেশে স্থিতিশীলতার উপর। আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশ্বাস করি আমরা চাঁদাবাজ, দখলদার এবং আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না। যারা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে তারা মূলত এই দলটিকে ভয় পায়। ঢাকার ধামরাইয়ে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য সহনশীল রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে বিএনপির সমাবেশ। নির্ধারিত সময় দুপুর 2টার অনেক আগে থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। সমাবেশ ঘিরে উৎসব মুখর ছিল পুরো অঞ্চল। এই সময় দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব। আবারও দাবি জানিয়েছেন যে স্থানীয় ভোটের আগে জাতীয় নির্বাচন দেওয়ার। কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন,
আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। 28শে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে নেতৃত্ব সহ দলের নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই তথ্য সহ জানানো হয়েছে নতুন দলের নানা দিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১৫০০-এর বেশি শহীদ, ৫০,০০০-এর বেশি মানুষের রক্তের বিনিময়ে ৫ আগস্ট পরবর্তী আজকের বাংলাদেশ। ছাত্র জনতার সংগঠিত সে শক্তি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। বেশ কদিন ধরেই চলছে এ নিয়ে নানান জল্পনা কল্পনা। কবে হবে আত্মপ্রকাশ, কি হবে না, আলাদা বৈশিষ্ট্যই বা কি হবে, মার্কাটাই বা হবে কি। আত্মপ্রকাশের ৩ দিন আগে নতুন দল ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয় নতুন এ দলের আত্মপ্রকাশ আয়োজনে থাকছে আন্দোলনে অংশ নেয়া সবগুলো পক্ষ। জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই, কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে, অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এর আগে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম আর প্রতীকের বিষয়ে জানানো হয়। ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। সংবাদ সম্মেলনে এতদিন ধরে চলা আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শগুলোর সারসংক্ষেপও তুলে ধরা হয়। যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। বলা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনমানুষের নতুন সব আকাঙ্ক্ষা পূরণ আর এত বছরের বঞ্চনা বৈষম্যের মুক্তিই হবে নতুন দলের প্রধান কাজ। নেতা নির্ভর হবে না দলের কর্মকাণ্ড, এ দল সবার আগে শুনবে, রাখবে মানুষের কথা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বড় দলগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা অনেকটাই কমে আসবে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতাও প্রকাশ পাবে। কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির আন্দোলনে তাদের সংহতি রয়েছে। আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছি, তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অতীতে খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নির্বাচন, জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি
6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিল এবং জেল আপিলের উপর শুনানির কথা ছিল, কিন্তু আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় হাইকোর্ট এই বিষয়টি জানতে চান। তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে 6 আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল। পরে এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের 2011 নম্বর ও পরে 2005 নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরারের। এই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শুরু হয় 2020 সালের 15 সেপ্টেম্বর। 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী, যাদের একজন এই মুনতাসির আল জেমি। ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই, পালিয়েছে 6 আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে। আজ আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান। তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান 6 আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন আবরারের ভাই ফায়াজ। যমুনা নিউজকে তিনি বলেন, এখানে বিচারক ছিল, উনি আর কি নিজেই বলছে যে হচ্ছে আর আরেকজন তো হচ্ছে এই জেমি মুনতাসির জেমি, এই হচ্ছে তো 5 তারিখের পরে পালাই গেছে, এই জন্য এরও কোনো হচ্ছে আইনজীবী নাই। তো এইখান থেকে আর কি হচ্ছে মানে আমরা তখন আর কি জানতে পারছি হাইকোর্ট থেকে, মানে মেনলি আমার আব্বু আর কি ছিল হাইকোর্টে, তো ওইখান থেকে আর কি আব্বুই জানতে পারছে। শেষমেশ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন হাইকোর্ট। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজ মধ্যরাত থেকে যৌথ বাহিনীর টহল শুরু হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদী তিনি। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আগামী বছর মার্চের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছেন তিনি। আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন্ড পেট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি যে এর ফলে শহরের এবং শহরের বাইরে, ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ইমপ্রুভ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী ঢাকার অপরাধ প্রবণ এলাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর নেতৃত্বে টহল বৃদ্ধি এবং তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে ছোটখাটো ঘটনা ঘটছে, পরিস্থিতি অনেকটাই কিন্তু সন্তোষজনক। পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেছেন, গুজব ছড়ানো হচ্ছে, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অন্যদিকে প্রেস সচিব বলেছেন যে মানুষের জানমালের নিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতি খুব দ্রুতই দেখা যাবে। অপরাধীদের গ্রেফতারে 17 দিন ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে চলছে ডেভিল হান্ট অপারেশন। এর মাঝেই বাসে ধর্ষণ, একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অনেকটা নিরাপত্তাহীন মানুষ। অতিষ্ঠ মানুষ প্রতিবাদে রাস্তায়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহীতে এক কর্মশালায় কথা বলেছেন আইন উপদেষ্টা। এক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে বলেছেন, সরকারের চেষ্টার কোনো কমতি নেই। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2 উপদেষ্টা, বিশেষ সহকারী সহ কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কী
ব্যবস্থা নেওয়া যায়, এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। এরপর কোর কমিটির সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট, এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। জয়েন্ট পেট্রোল, এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তার পদত্যাগের দাবি নিয়েও। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পাইছি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। সহকর্মীদের কাছ থেকে আমরা একটু জেনে নিব সেই খবরাখবর। শুরুতে যেতে চাই রংপুরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, এই অভিযান সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, এই মুহূর্তে কি চলছে সেখানকার? তথ্য যতটুকু আছে এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে যে রংপুর মহানগরীর যে লালবাগ এলাকাটি আছে সেখান থেকে 2 জয় ছিনতাইকারীকে তাজহাট মেট্রোপলিটন থানার গ্রেপ্তার করেছে, যে দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী। আমি আপনাকে যদি রংপুর মহানগরীর ডিসির মোড়ের যে এলাকাটি এখন আপনাকে দেখাতে পারি, ঠিক এভাবেই রংপুর মহানগরীর যে ডিসির মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, মেডিকেল মোড়, মডার্ন, সাতমাথা, বাস স্ট্যান্ড সহ নগরীর যে বিভিন্ন 33টি ওয়ার্ডের এবং মূল শহরের যে স্পটগুলো আছে, প্রবেশ মুখগুলো আছে এবং মোড়গুলো আছে, সে সব মোড়গুলোতে কিন্তু এভাবেই তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ এবং যাকেই সন্দেহ মনে করছেন তাকেই তারা আটকাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি করছেন। পুলিশ, রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী যেটি জানিয়েছেন যে ফুট প্যাট্রোলিং, বাইক প্যাট্রোলিং, চেকপোস্ট এবং মোবাইল প্যাট্রোলিং এর মাধ্যমে এই কার্যক্রমটি সারা রাত ধরে তারা চালাতে চান। তাদের বক্তব্য হচ্ছে যে এর মাধ্যমে তারা হয়রানি যাতে মানুষ না হয়, হয়তো হয়রানি কিছু মনে না করেন, কারণ এর মাধ্যমে তারা যেটি করতে চাইছেন যে অপরাধী যারা আছে অপরাধীদেরকে কিভাবে তাদের জালে আটকাবেন এবং শুধু যে পোশাকি পুলিশ নয়, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কিন্তু এভাবে এই প্যাট্রোলিং কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এবং আমি আপনাকে যদি তথ্য দেই যে রংপুর মহানগরের অপারেশন যে ডেভিল হান্ট অপারেশনটি চলছিল, এর মধ্যে গেল 14 দিনে কিন্তু 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে 33 জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন হত্যা চেষ্টা এবং নাশকতা সহ অন্যান্য মামলার আসামি। একই সাথে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে রংপুর বিভাগের 8 জেলা থেকেই অপারেশন ডেভিল হান্টে আজ পর্যন্ত প্রায় 406 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল আমরা হয়তো সকাল দিকে বলতে পারবো এই যে কম্বাইন্ড যে প্যাট্রোলিংটি হচ্ছে এতে কতজন গ্রেপ্তার হলো অথবা কোনো অস্ত্র উদ্ধার হলো কিনা। মাঝার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা একটু রাজধানীর ধানমন্ডি থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। টহল ব্যবস্থায় এই এলাকায় আসলে কতটা জোরদার রয়েছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। আমি যদি বলতে চাই শ্রুতি, টহল ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডিতে প্রত্যেকটি গাড়িতে কিন্তু আসলে চেক করা হচ্ছে এবং তারা আসলে কোথায় যাচ্ছেন, কি করছেন সব কিছুই তারা আসলে জিজ্ঞেস করছেন এবং এখানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে কিন্তু আসলে এটি পরিচালনা করা হচ্ছে। আজ বিকেলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে কিন্তু
তিনি জানান যে আজ সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করা যাবে বেশ উন্নত হয়েছে বলে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এর পরপরই আমরা সরজমিনে আসলে দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি বেশ জোরদার এবং তারা প্রত্যেকটি গাড়িকেই আসলে চেক করছেন এবং তারা প্রত্যেকটি গাড়িকেই আসলে বলছেন যে তারা আসলে কোথায় যাচ্ছেন, কি করছেন বা তাদের গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই তল্লাশি করা হচ্ছে। এবং এই তল্লাশির মাধ্যমে কিন্তু আসলে তারা এই যে গতকালকের যে একটা ঘটনা, দুইটি ঘটনা রাজধানীর বনশ্রী এবং রাজধানীর মোহাম্মদপুরে যে দুইটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু দেশবাসীর মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ হয়েছে, সেই আতঙ্ক যেন মানুষের মধ্যে কাজ না করে সেজন্যই এই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আসলে বেশ জোরদার করা হয়েছে এবং তারা নিরলসভাবে আসলে এই কাজ করার চেষ্টা করছে এবং মানুষের মাঝে আসলে স্বস্তি ফিরানোর চেষ্টা আসলে তারা করছে। গত কয়েকদিন ধরেই আসলে এই ধরনের ছিনতাই এবং ডাকাতির ঘটনা কিন্তু রাজধানীতে ঘটছে এবং এই জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ধরনের জোরদার পরিস্থিতি আসলে জোরদার করা হয়েছে। এখন সর্বশেষ যদি জানাতে চাই, রাতের সন্ধ্যার পর থেকেই এই ধরনের কার্যক্রম যৌথ বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর উদ্যোগে করা হচ্ছে। স্মৃতি। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের ঢাকায় পাঠানোর আহ্বান জানিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানিয়েছেন তার দেশ বাংলাদেশের প্রতি রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন অব্যাহত রাখবে এবং তাদের জ্বালানি মন্ত্রী আগামী মার্চে ঢাকা সফর করবেন। তিনি আরও জানিয়েছেন যে আলজেরিয়া বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে বস্ত্র, পাটজাত পণ্য, ঔষধ, খাদ্য এবং ইলেকট্রনিক্স। জনকল্যাণের সাথে জড়িত কিছু সংস্কার এই সরকার করবে, তবে বড় সংস্কার না হলে খুব বেশি পরিবর্তন হবে না। ছোট পরিবর্তনের জন্য হয়তো এত মানুষ জীবন দেয়নি, একথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা এবং প্রত্যাশা শীর্ষক সেমিনারে একথা বলেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজন করে। সেখানে আইন উপদেষ্টা আরও বলেছেন যে ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে কোনো রাজনৈতিক দল কখনোই উঠতে পারেনি। জনকল্যাণমূলক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তেমন মাথা ঘামায় না উল্লেখ করে তিনি আরও বলেছেন যে স্বার্থ এবং ক্ষমতা কেন্দ্রিক জায়গাগুলোতে দলগুলো তেমন ছাড় দেয় না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, আলো এখনও নিভে যায়নি, সমস্ত ষড়যন্ত্রের পরও দেশ এগিয়ে যাচ্ছে। এখনো মনে করি আন্তরিকভাবে এই কমিশনগুলো কাজ করেছে। রাজনৈতিক দল যারা আছে, আমাদের সামাজিক সংগঠন যারা আছে, সবাই সত্যি সত্যি বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না। ধর্ষকদের বিচারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্যে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালন করা হয়েছে। এই সময় মশাল হাতে ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগরের সমর্থকরা দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়েছেন তারা। বলেছেন, অনতিবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করতে হবে। নারী হয়রানির দৃষ্টান্তমূলক শাস্তি সহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন এই সময় বিক্ষোভকারীরা। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এই ধর্ষকদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নির্লিপ্ততা, আইন শৃঙ্খলা বাহিনীর যেই অপারগতা, ব্যর্থতা, এটা খুবই দ্রুত এটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরা দাবি করি। আমার বোনরা রাস্তায় নির্যাতিত হবে, রেপ হবে, আর আপনারা আস্তে আস্তে কথা শোনার জন্য আমরা বসে থাকবো। তা আমরা এই বাংলায়, এই গণ অভ্যুত্থানের বাংলায় হতে দিব না।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছেন তারা। বলেছেন 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে বাড্ডা ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়োগ হলে তার কাছে আরও 12 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রশ্ন হচ্ছে কি যে এত কিছুর পরও কেন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বা দেখার মতো এখনো কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা রাস্তায় দেখতে পারতেছি না। তার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই এবং সে রাষ্ট্রের কোনো ঘটনাকেই ওন করতে পারে নাই। সন্ত্রাসকে ধরা হলে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে বের করে নিয়ে আসে, এরকম কোনো রাজনৈতিক প্রভাব যাতে প্রশাসনের মধ্যে না থাকে সেটার জন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি। প্রতিটি থানায় প্রশাসনিক এবং মাঠ পর্যায়ের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। জুলাই আগস্টে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতারা। উত্তরায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আয়োজিত জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশের দিগন্ত শীর্ষক আলোচনাতে এসব কথা বলেছেন বক্তারা। বলেছেন রাজনৈতিক ঐক্য নষ্ট হলে এই সুযোগে ষড়যন্ত্র করে মাঠ নামতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। স্বৈরাচার প্রতিরোধে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা এ সময়। এই আন্দোলনের সবচেয়ে পায়োনিয়ার এবং ঐতিহাসিক রোল প্লে করেছে, মূল মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের তরুণ ছাত্ররা। এই জুলাই বিপ্লবকে যদি আমরা ধরে রাখতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশকে তো নানা চ্যালেঞ্জের মুখে আমরা বর্তমানে আছি। এই ক্রেডিট আমাদের না, এই ক্রেডিট আপনাদেরকে দিতেই হবে এই ছাত্র সমাজকে। এই ক্রেডিট যদি কোনো দল কোনো নেতা অস্বীকার করে তাহলে সে দেশের সাথে, এই বিপ্লবের সাথে, এই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার বিলম্বের কারণে দেশের সংকট বাড়ছে, এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন যে আওয়ামী লীগের অপরাধী নেতা কর্মীদের গ্রেফতার করছেন না সরকার। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেছেন। এ সময় নতুন দলকে স্বাগত জানিয়ে ফারুক বলেছেন, নতুন দল গঠন করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে, কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে। এ সময় ফ্যাসিবাদদের বিরুদ্ধে ঐক্য গড়তে সব রাজনৈতিক গণতন্ত্র শক্তির প্রতি আহ্বান জানিয়ে ফারুক আরও বলেছেন যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না, কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে। তখন এখনো কেন রোড ম্যাপ অনুসারে নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে না? এই বিলম্বর কারণেই তো সকল ষড়যন্ত্র। আজকে উপদেষ্টাকে বলতে দেখা যায় রাত্রে পাহারা দেন। কাকে পাহারা দিব? চোর ডাকাত তো আওয়ামী লীগে আছে, তাদেরকে কয়জনকে গ্রেফতার করতে পেরেছেন? নির্বাচন নিয়ে টালবাহানা করলে ঈদের পর বৃহত্তর আন্দোলনে নামবে বিএনপি, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণজমায়েতে অংশ নিয়ে হারুনুর রশিদ আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, অথচ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সারা দেশে সব অবৈধ ইট ভাটা 4 সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আগামী 17 মার্চের মধ্যে প্রতিবেদন দিতে 8 জন ডিসিকে নির্দেশও দিয়েছে আদালত। সোমবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশটি দিয়েছেন। শুনানিতে হাইকোর্ট বলেছেন, দেশের পরিবেশ রক্ষায় প্রশাসন ব্যর্থ, পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করতে হবে। এর আগে দেশের লাইসেন্সবিহীন অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে 2022 সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। 2022 সালে বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধের
নির্দেশ প্রদান করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধের জন্য এইচআরপিবির পক্ষ থেকে আমরা একটা লিগ্যাল ফাইট চালাচ্ছি কয়েক বছর ধরে, এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ আদালত নির্দেশ দিয়েছিলেন 3 ডিভিশনাল কমিশনার, 3 জেলা প্রশাসক, 2 ইউনো, এই 8 জনকে আদালতে সরাসরি হাজির হতে ব্যাখ্যা দিতে বলেছিলেন, এবং ওনাদের রিপোর্টও ওনারা দাখিল করেছেন কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপগুলো অ্যানালাইসিস করে আমরাও আবার আদালতে প্রতিবেদন দিয়েছি। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কবজিকাটা গ্রুপের অন্যতম সহযোগী এবং কিশোর গ্যাং লিডার বাবু খান এবং কবজিকাটা আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী রফিকুল ইসলাম রানা। তাদের কাছ থেকে সামুরাই, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল, হাতুড়ি এবং ইয়াবা সহ অবৈধ অর্থ জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে যে মোহাম্মদপুর এবং সাভারে অবস্থান নিয়ে মাদক কারবারিরা কার্যক্রম চালাচ্ছিল। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পিরোজপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে ইন্দুকানী উপজেলার সাইদখালী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে যে বিকেলে এক কুলখানি অনুষ্ঠানে অংশ নেয় 5 আগস্টের দায়ের হওয়া এক মামলার আসামি হেলাল খান। তাকে দেখে পুলিশে খবর দিলে গ্রেফতার করে থানায় আনতে গেলে বাধা দেয় হেলালের স্বজনরা। এ সময় সেখান থেকে পালিয়ে যায় হেলাল। পুলিশের কাজে বাধা দেওয়ায় 2 জনকে আটক করা হয়েছে। গৃহকর্মী শিশু ধর্ষণ মামলা সহ সব শিশু নির্যাতন মামলার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা শ্রমিক নিপীড়ন, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে নারী বান্ধব আইন প্রয়োগের দাবি জানিয়েছেন তারা। এ সময় শিশু নির্যাতন প্রতিরোধে কর্মরত সংস্থা আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা সহিংসতা নির্মূলে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান। ভয়াবহ আগুনে পুড়ল বান্দরবানের 3টি বসতঘর। সোমবার রাতে শহরের বালাঘাটার পৌর মাছ বাজার এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে রাতে হঠাৎ করে স্থানীয় তাহেরের বসতঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি বসতঘরেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ছে অমর 21শে বইমেলার বিদায় ঘণ্টা। শেষ সপ্তাহেও জমজমাট চলছে মেলা। বিকেল থেকেই ভিড় করছেন পাঠক দর্শনার্থীরা। শেষ কটা দিন লেখকরাও সময় দিচ্ছেন স্টলে পাঠকদের দৃষ্টি আকর্ষণে রাখছেন অভিনব সব আয়োজন। প্রকাশকদের আশা বাকি কয়েকটা দিনে হবে বেশ ভালো বেচাকেনা। বিকালে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিচার বহির্ভূত হত্যা থামাতে সাংবাদিকদের জোরালো ভূমিকার কথা বলেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের 1000টা ওয়ে আছে, আমরা সেগুলো দিয়ে কিন্তু এই যে একটা লোককে খুন করে সমাজে একটা ভয় উৎপাদন করে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, এটা তো খুব বাজে। মেলার শেষ দিকেও আসছে নতুন বই, এ নিয়ে আশাবাদী লেখকরাও। প্রকৃতি, মানুষ, প্রযুক্তি, বিজ্ঞান এর মধ্যে যে মিথস্ক্রিয়া, এই যে সম্পর্কের জায়গাগুলো, এগুলি নানাভাবেই আমার এই নৈরাজ্যবাদী হাওয়া কাব্যগ্রন্থে উঠে এসেছে। আমার এবার নতুন বই এসেছে দত্ত, এটা একটি গল্পগ্রন্থ। পাঠকদের দীর্ঘদিনের চাহিদা ছিল বাংলায় অনুবাদ পাওয়ার, সে অনেকগুলো অনুবাদ গ্রন্থ আমরা নিয়ে এসেছি। মেলায় রোবোটিক হাত নিয়ে হাজির লেখক সঞ্জিত মণ্ডল। ক্যামেরা আর সফটওয়্যার দিয়ে এই হাত আবার হুবহু নকল করছে মানুষের হাতের নড়াচড়া। সবাই যেন রোবট কেমনে বানায়, রোবট কিভাবে কাজ করে সবকিছু সম্বন্ধে খুব সহজে জানতে পারে একটা বইয়ের মাধ্যমে। এদিকে নিজের লেখা বই নিয়ে 36 বছর পর মেলায় এসেছেন লেখক।
প্রবাসে বসে মাতৃভূমির প্রতি আবেগটাই তুলে ধরেছেন নিজের বইয়ে। যখন এই দেশের মাটিতে পা দেই তখনই মনে হয় যে এই মাটিটা আমার, এই দেশটা আমার, এই রক্তটা আমার। এই পর্যন্ত আমার 4টা বই বের হয়েছে। তো এখন যে লেটেস্টটা সেটা হচ্ছে হাওয়ায় উড়ে স্মৃতির পালক। পাঠকরাও ভালো মানের বই খোঁজেন বইমেলায়। মনন ও মেধার উন্নয়ন ঘটায় এমন বই চান তারা। প্রিয় লেখক আমার আব্বা মাহবুব তালুকদার, অবশ্যই, কারণ আব্বার লেখা পড়ে তো বড় হয়েছি আমরা। কিভাবে ভাষা আন্দোলন আসলো, কিভাবে মাতৃভাষা হলো, কিভাবে স্বাধীনতা আসলো, সব কিছু থাকতে হবে এবং পুরো বছর একাডেমি এটা নিয়ে পরিকল্পনা করে 1 মাসের বইমেলা করবে। বরাবরের মতো মনে হয় যে বই বিক্রি খুব একটা ভালো বলে মনে হয় না। বই সবাই দেখেন কিন্তু কিনেন বলে মনে হচ্ছে না। প্রকাশকরা বলছেন শেষ কটা দিন প্রকৃত পাঠকরা তাদের বই সংগ্রহ করবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গ্রামীণ লোকজ সংস্কৃতির চিরচেনা রূপ যেন ধরা দিল কোলাহল আর যান্ত্রিক এই মহানগরীতে। নাগরদোলা আর বায়োস্কোপ যেন তরুণ তরুণীদের ফিরিয়ে নিল ফেলে আসা সেই শৈশবে। গ্রামীণ আমেজে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পালন করা হলো বসন্ত বরণ 1431। ষষ্ঠবারের মতো সাংস্কৃতিক সংসদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মের মাঝে গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করা। নাগরদোলা, পুতুল নাচের আসর কিংবা বায়োস্কোপ, গ্রাম বাংলার সেই উৎসব আমেজ দেখা মিলল যান্ত্রিক আর কোলাহলের এই শহরে। ক্ষণিকের জন্য অনেকেই হারিয়ে গেলেন ফেলে আসা সেই শৈশবে। সোমবার গ্রামীণ আবহে বাহারি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পালিত হল বসন্ত উৎসব। এই উৎসবে আলোচনা, গুণীজন সম্মাননা ছাড়াও ছিল হাওয়াই মিঠাই, জিলাপি সহ গ্রামীণ নানা মুখরোচক খাবারের আয়োজন। লোকজ মেলা সহ ছিল বর্ণাঢ্য গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামীণ সাজে আমাদের ভার্সিটিকে আমরা দেখতে পারতেছি। এই বিশ্ববিদ্যালয় এক অন্যরকম সাজে সেজে উঠেছে। এটা প্রত্যেক বছরই হোক এই আশা ব্যক্ত করছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এর আগে কখনো বায়োস্কোপ কিংবা পুতুল নাচ দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম, তো আবার টিএসসিতে। এটা অনেক বেশি মজা ছিল আমার কাছে। বায়োস্কোপ গানটা খুব গাওয়া হয়, শোনা হয়, কখনো সামনাসামনি দেখা হয়নি, তো এসে এখানে দেখে খুবই ভালো লাগছে আসলে। এই যে বায়োস্কোপ, পুতুল নাচ আমার এই ছোট্ট জীবনে প্রথমবার দেখা, ভালো সুন্দর। আমরা চাই সামনে আরো এরকম গ্রামীণ উৎসব হোক, আমরা নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হই। টিএসসি প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই জাতীয় উদ্যোগগুলো আমাদেরকে সমাজে খুব ইতিবাচক এবং স্বাভাবিকতার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করানোর এই প্রয়াসকে স্বাগত জানান উৎসবে আগতরা। বসন্ত উৎসবের মাধ্যমে চেষ্টা করি যে গ্রাম অঞ্চলটাকে যাতে এই টিএসসির বুকে একটু নিয়ে আসার জন্য। তরুণ প্রজন্ম এগুলো থেকে অনেক দূরে আছে, তো এগুলো যাতে আমরা তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকে। এই বাঙালি পরিচয়টা, বাঙালি সংস্কৃতিটা, শুদ্ধ বাংলা উচ্চারণ যেন হারিয়ে না যায়, এই জন্যই বসন্তের এই আয়োজন। রাজধানীর এই প্রাণকেন্দ্রে 6 বছর ধরে বসন্ত উৎসব আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চায় না তারাই এখন নির্বাচন চায়, এমনটাই বলেছেন কবি এবং লেখক ফরহাদ মোস্তার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খানকায়ে আজিজিয়া দরবার সরিয়ে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে অংশ নিয়েছেন তিনি। এ সময় ফরহাদ মোজহার বলেছেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশকে নতুনভাবে গঠনের জন্য, কিন্তু কেউ তা না করে এখনই নির্বাচন চাচ্ছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ফরহাদ মোজহার। সবুজে গড়ি বসত মোড়া, বৃক্ষ শোভিত নতুন ধরা, এই স্লোগানকে সামনে রেখে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে শুরু হলো 2 দিনব্যাপী নতুন ধরা একক আবাসন উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান এবং কোম্পানির ডিএমডি মেরিনা সাদি। পরিবেশ অধিদপ্তর কর্তৃক নতুন ধরায় প্লট বুকিং দিলেই গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। এছাড়া নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ থাকছে এই আবাসন উৎসবে।
অনুষ্ঠিত হলো আহসানুল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বিতর্ক এবং বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। আহসানুল্লাহ ডিবেটিং ক্লাবের আয়োজনে 22 ফেব্রুয়ারি শুরু হয় এই প্রতিযোগিতাটি। 2 দিনব্যাপী এই আয়োজনে 8টি বিভাগের মোট 18টি দল অংশ নিয়েছেন। 3 পর্বের বিতর্ক শেষে সেরা 8টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং রানার্স আপ হয় টেক্সটাইল ডিপার্টমেন্ট। এদিকে বাংলা এবং ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়েছে 60 জন প্রতিযোগী। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিতর্ক প্রতিযোগিতা। ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমরা মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করেছি। আজকে যে টপিক ছিল মাদক দ্রব্য সেবন বিরোধী বা মাদক দ্রব্য ব্যবহার বিরোধী যে ক্যাম্পেইন, সেটার সঙ্গে আমরা সবাই সম্পৃক্ততা ঘোষণা করছি এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই মাদককে একেবারেই নির্মূল করার জন্য যা যা করার দরকার সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে 42তম উদয়ন বিজ্ঞান মেলা। 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে উদয়ন সায়েন্স ক্লাব। বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। উদ্ভাবনকে উজ্জীবিত করে কৌতূহলকে উদ্দীপিত করা এই মূল আদর্শ ধারণ করে 42তম উদয়ন বিজ্ঞান মেলা জ্ঞানের প্রসারের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করেছে, যা মেলার সাফল্যের অন্যতম কারণ। মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় 500 শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1000-এরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এবারের অনুষ্ঠানটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে ক্র্যাক দ্য কম্পাউন্ড, সায়েন্স সামিট, রোবো সকার এবং ফলো দ্য লাইনের মতো চমকপ্রদ সব ইভেন্ট। 52 ভাষা শহীদদের স্মরণে ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ইতালির ভেনিসে একটি হলে এই আয়োজন করে ভেনিস বাংলা স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি করা হয় অস্থায়ী শহীদ মিনার। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাধারণ মানুষ। দিবসটি উপলক্ষে বক্তব্য রেখেছেন ইতালির স্থানীয় নাগরিক সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা। বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে 52 ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে শিক্ষার্থীরা। যুক্তরাজ্যে উদযাপিত হয়েছে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান FBAUK লিমিটেডের 14th প্রতিষ্ঠা বার্ষিকী। রোববার বার্মিংহামের এক কনফারেন্স হলে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও ছিলেন ম্যানচেস্টার এবং কার্ডিফের বহু নির্বাহী কর্মকর্তা, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বাংলাদেশের সাবেক এবং বর্তমান প্রবাসী শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কেটে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আগত অতিথিদের। প্রকৌশলীরা ভালো ডিজাইনার এবং সৃজনশীল, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী ডক্টর মাহমুদুর রহমান। বিকেলে IEBতে এক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য দরকার গুড গভর্নেন্স, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলের প্রভাবে সরকার জনগণের উন্নয়নে কাজ করতে পারছে না। এ সময় IEB প্রেসিডেন্ট এবং রাজুক সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, যাদের ঢাকা শহরে এক বা একাধিক প্লট বা ফ্ল্যাট রয়েছে তারাই শুধু পূর্বাচল নতুন প্রকল্পে প্লট পাচ্ছে, এর জন্য পূর্বাচলে বসতি গড়ে উঠছে না বলে জানিয়েছেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু সাইদ কামরুজ্জামান বলেছেন যে ভবনের প্ল্যান তড়িঘড়ি করে পাশের তাগিদ দেওয়ার কারণে যাচাই বাছাই ছাড়াই প্ল্যান বাস্তবায়ন শুরু হয়ে যায়, ঠিক যার কারণে প্ল্যানে ত্রুটি থেকে যায়। লেখাপড়া আমাদের স্কিল এবং আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে যেটা সেরা ডিজাইন হবে সেটাই আমাদের গ্রহণ করা উচিত, এটা আমাদের কর্তব্য। তারা সবাই হলফনামা দিচ্ছে যে আমাদের এই পরিবারের আমার 14 গোষ্ঠীর কারো কোনো রাজুকের বা ঢাকা শহরে প্লট নাই, কিন্তু দেখা যাচ্ছে তাদের একাধিক, শুধু 2টা না আরো বেশি প্লট তাদের আছে। 48 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি ভারতের তেলেঙ্গানার
টানেলে আটকে পড়া শ্রমিকদের। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে সেখানে উদ্ধার কাজ। দুর্ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। তবে পথে জমে থাকা কাদামাটির কারণে কঠিন হয়ে পড়েছে তাদের অভিযান। সময় গড়ানোর সাথে সাথে শ্রমিকদের জীবিত থাকার আশা কমে যাচ্ছে বলে শঙ্কা জানিয়েছে রাজ্য প্রশাসন। জমে থাকা কাদামাটি সরাতে আরও উন্নত উদ্ধার সরঞ্জাম প্রয়োজন বলে জানিয়েছে জরুরি বিভাগের কর্মীরা। বিকল্প পথ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর অফিস। শনিবার রাজ্যটির নির্মাণাধীন এক টানেল ভেঙে পড়ায় আটকা পড়ে সেখানে কর্মরত 8 জন শ্রমিক। 44 কিলোমিটার দীর্ঘ টানেলটির প্রবেশপথ থেকে 13 কিলোমিটার দূরের অংশে ঘটে এই দুর্ঘটনাটি। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।